আলাইকুম। আমি প্রফেসর শাহাবুদ্দিন, বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আমি আমার প্রথমে এই ছবিটা দেখতে খুব ভালোবাসি, কারণ আমি এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কাজ করি। এটা আমার এখন ওয়ার্কিং প্লেস, আমার এখন এটা প্রাণের প্লেস। আমরা এর আগে দুটা হাইপারটেনশনের ক্লাস নিয়েছি, প্রথম এবং দ্বিতীয় ক্লাস, আজকে তৃতীয় ক্লাস, এবং আজকের এই ক্লাসের মধ্যে দিয়েই আমরা হাইপারটেনশনের সম্পর্কে যাবতীয় আলাপ আলোচনা শেষ করব। তো আজকে শেষ দিনে আমরা হাইপারটেনশনের খুব কয়েকটা ব্যাপারে আলাপ করব। তার ভিতরে ফাইনাল করার আগে যে উচ্চ রক্তচাপ, যে মানে হাই ব্লাড প্রেশার, কতটা হাই ব্লাড প্রেশার থাকলে কিরকম কি সমস্যা হতে পারে সেটা, প্লাস আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এইখানে আমরা হাইপারটেনশন, আর্জেন্সি, এমার্জেন্সি, মেলিগন্যান্ট হাইপারটেনশন এবং অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন নিয়ে আলাপ করব। যে মানে প্রশ্নগুলো আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার সময় হরহামেশাই স্যাররা জিজ্ঞাসা করেন, এবং আমাদের কিছু অভিজ্ঞ ক্লিনিশিয়ান আছেন যারা দীর্ঘদিন থেকে হাইপারটেনশন নিয়ে পড়াশোনা করছেন, এবং তারা এইখানে কিছু কিছু জিনিস আপনাদের জিজ্ঞাসা করে এবং যে জিনিসগুলো স্পেসিফিক উত্তর আপনাদের কাছ থেকে আশা করে। যদি এই স্পেসিফিক উত্তরগুলো আপনাদের কাছ থেকে না আসেন, স্যাররা কিছুটা মনক্ষুণ্ণ হয়। যেমন সহজেই বলে ফেলেন স্যাররা, স্যারদের যুগে তো আপনাদের মতো এরকম ফেসবুক ছিল না, এরকম জুম লাইভ এগুলো ছিল না। তো স্যাররা সেক্ষেত্রে বলে এখনকার ছেলে মেয়ে কি লেখাপড়া করবে, ওরা তো সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকে। যদিও এখনকার ছেলে মেয়েরা আপনারা আমাদের চেয়ে অনেক গুণ মেধাবী, যেটা আমি বিশ্বাস করি, আপনারা অনেক গুণ প্রজ্ঞা বহন করেন এবং আপনাদের মেধার কাছে আমরা তুচ্ছ। শুরু করি আমরা আমাদের দ্বিতীয় ক্লাসের পরে তৃতীয় ক্লাস আমরা শুরু করতে চাইতেছি। আমরা এখানে আজকে প্রথম দিকে যে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, যদিও এখন অনেক বইতে এই দুইটা মানে কথা উঠেই গেছে অথবা এখন নাই, যেমন এক্সিলারেটেড হাইপারটেনশন অথবা মেলিগন্যান্ট হাইপারটেনশন। কিন্তু আমাদের বিজ্ঞ স্যাররা এই দুইটা টার্ম কিন্তু জানেন, কারণ আগের বইতে এই দুইটা টার্ম আছে, যে এক্সিলারেটেড হাইপারটেনশন এন্ড মেলিগন্যান্ট হাইপারটেনশন বলতে কি বুঝো অথবা তুমি কি জানো এ সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনাদের বইতে যেহেতু এখন লেখা নেই, আপনারা এটা খুঁজে পেতে আপনাদের একটু বেগ পেতে হয়, সেক্ষেত্রে স্যাররা একটু মনক্ষুণ্ণ হন। অতএব স্যারদের অভিজ্ঞ ক্লিনিক্যালি যে সমস্ত স্যাররা আছেন, আমাদের টিচার যারা আছেন, তাদের জন্য এই দুইটা টার্ম আমি ইচ্ছাকৃতভাবে এখানে নিয়ে আসছি, যদিও দুইটা টার্ম আসলে মিসনোমার এবং এখন আর খুব বহুলভাবে ব্যবহৃত হয় না। কিন্তু আমরা হাইপারটেনশনের ক্লাসিফিকেশনে আমরা একটা সাইটে দেখেছিলাম, যে সাইটে আমরা বলছিলাম যে হাইট অফ দি ব্লাড প্রেশার, সেক্ষেত্রে নর্মাল, হাই নর্মাল, স্টেজ 1, 2, প্রকারান্ত স্টেজ 3 এবং মেলিগন্যান্ট হাইপারটেনশন একটা স্টেজ দেখিয়েছিলাম। তার মানে হইতেছে খুব বেশি যদি ব্লাড প্রেশার থাকে সেই স্টেজটাকে মেলিগন্যান্ট হাইপারটেনশন বলতে পারবো আমরা, কিন্তু তার সাথে আরো কিছু ক্রাইটেরিয়া লাগবে যে মেলিগন্যান্ট হাইপারটেনশন বলতে গেলে। ঠিক একইভাবে এক্সিলারেটেড হাইপারটেনশন, সেটা মেলিগন্যান্ট হাইপারটেনশনের প্রায় সমান, কিন্তু এর মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। যেমন এক্সিলারেটেড হাইপারটেনশনে শুধুই মাত্র ব্লাড প্রেশারটা বেশি থাকবে, এক্ষেত্রে অন্য কোনো টার্গেট অর্গান ড্যামেজ থাকবে না, স্পেশালি আইয়ের জন্য। আইয়ে কোনো পেপিলিডিওমা, এক্সুডেট, হেমোরেজ থাকবে না। কিন্তু মেলিগন্যান্ট হাইপারটেনশনে এই ক্ষেত্রে ব্লাড প্রেশারটা বাড়বে, এবং আগের বইতে লেখা ছিল মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার, সেটা 140 মিলিমিটার বা তার বেশি থাকবে, এবং একই সাথে তার রেটিনাল হেমোরেজ, এক্সুডেটস অথবা পেপিলিডিওমা থাকবে। তো যদি কোনো ক্ষেত্রে মেলিগন্যান্ট হাইপারটেনশন, তখন বলতে পারবো আমরা যে ক্ষেত্রে ব্লাড প্রেশার, মিন ব্লাড আর্টেরিয়াল ব্লাড প্রেশার, তার মানে ওকে। লেট আস স্টার্ট अगेन। হাইপারটেনশন ক্রাইসিস, এটা দুটো পার্ট, হাইপারটেনশন এমার্জেন্সি এবং আর্জেন্সি। আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি। হাইপারটেনশন আর্জেন্সিতে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই, কারণ এক্ষেত্রে শুধুমাত্র ব্লাড প্রেশার বেশি। আর আর্জেন্সির ক্ষেত্রে না, এমার্জেন্সির ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া দরকার, কারণ সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশির সাথে টার্গেট অর্গান ড্যামেজ থাকে। এবং আর্জেন্সি only elevation of the blood pressure with the evidence of progressive target organ dysfunction. This can be usually managed by oral administration of medication initiated in the emergency department with appropriate follow-up
within 24 hours to several days, depending on the individual characteristics of the patient. তার মানে আর্জেন্সিকে মানে হাসপাতালে ভর্তির দরকার নেই, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ওরাল মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব। আর্জেন্সি নো অ্যাডমিশন। কিন্তু হাইপারটেনশন এমার্জেন্সি যে ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হাসপাতালে তাকে ভর্তি হওয়া দরকার, কারণ তার ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি থাকে। যে ইলেভেটেড ব্লাড প্রেশার যদি থাকে সেটা তার টার্গেট অর্গানটি থ্রেট করে এবং সে মানে হার্টে থ্রেট করতে পারে, পালমোনারি আর্টারিতে, অ্যাওর্টায়, এমনকি সেরিব্রাল, রেনাল, পেরিফেরাল সমস্ত আর্টারির উপরে মানে ইফেক্ট করতে পারে। আমরা জানি যে ব্লাড প্রেশার বেশি থাকলে তার দুইটা ইফেক্ট আছে, একটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে ব্লাড প্রেশার বেশি দিয়ে, অন্যটা রিলেশনশিপ আছে একটু ডিলেট করছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসকে অ্যাগ্রাভেট করার জন্য। তো hypertension emergency is defined by a rapid increase of blood pressure linked to a immediate threat to target organ. That's as for example, aortic dissection, pulmonary congestion, symptomatic coronary artery disease, progressive renal disease, stroke, or encephalopathy. A distinct form of cerebral edema has been associated with hypertension and emergency, explaining the encephalopathy that may cause loss of vision, altered mental status, and seizure. So this patient should be admitted into the ICU or CCU according to the protocol. For parenteral drug administration and to observe the target organ dysfunction. But এই মানে হাইপারটেনশন এমার্জেন্সি কোন ব্লাড প্রেসারে হবে, কতটুকু ব্লাড প্রেসারে হবে তার কোনো ডেফিনিট মানে কাট আপ ভ্যালু নেই। ইউজুয়ালি এটা 220 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেসার এবং 110 মিলিমিটার ডায়াস্টোলিক ব্লাড প্রেসার তার উপরে যদি থাকে তাহলে ইনভেরিয়েবলি এই ক্ষেত্রে হাইপারটেনশন এমার্জেন্সি গুলো ডেভেলপ করে এবং এটা রেপিড চেঞ্জ হয় ইনক্রিজ ব্লাড প্রেসারে এবং যেটা আগে আমরা আলোচনা করছি যে এটা থ্রেট করতে পারে হার্টের উপরে, কিডনির উপরে, পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারি থ্রেট করলে পালমোনারি ইডিমা ডেভেলপ করে এবং রেনাল ফাংশন ডিটোরিয়েট করে, অ্যাজিটেমিয়া থেকে রেনাল ফেইলিওর, এবং মোস্ট কমনলি এটা সেরিব্রাল এনকেফালোপ্যাথি এবং সিবিডি নিয়ে প্রেজেন্ট করতে পারে। So abrupt increase in pressure with the threat to the target organ may appear without fear or warning in some patients with pheochromocytoma and other patients with renal disease. Medical history should include the queries about the use of non-steroid anti-inflammatory drugs, alcohol, and the substance uses. Now the symptoms আমরা যদিও আলোচনা করে ফেলছি যে সিমটম সাইন কি হবে, বিভিন্ন অর্গানের ডিফেক্ট বা ডিসফাংশন সেই অর্গানের উপরে জন্য সিমটম থাকবে, যেমন ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের জন্য পেপিলিডিমা, রেটিনাল হেমোরেজ, এক্সুডেটস এবং এনকেফালোপ্যাথি, ভিজুয়াল ডিস্টারবেন্স থেকে সিবিডি হয়ে যেতে পারে, অ্যাওর্টিক ডিসেকশন থাকতে পারে, পালমোনারি কনজেশন দ্যাট মে লিডস টু পালমোনারি ইডিমা, cardiac abnormalities, unstable angina to EMI, heart failure, cerebral আমরা আগেই বলছি ইনসাল্ট হতে পারে, রেনাল, কিডনি, পেরিফেরাল ম্যানিফেস্টেশন, সবগুলোই আমরা এই ম্যানিফেস্টেশন পেতে পারি অ্যালোন অথবা ইন মানে কম্বিনেশন উইথ আদার। যদি আমরা মানে সিনারিও ওয়াইজ দেখতে চাই তাহলে কিভাবে পাই যে ব্লাড প্রেশার সাধারণত বেশি থাকে 220/120 এর উপরে, ফান্ডোস্কোপিক এক্সামিনেশনে আমরা পেপিলিডিমা, এক্সুডেট এবং হেমোরেজ পাইতে পারবো এবং নিউরোলজিক্যালের দিকে হেডেক, কনফিউশন, সলমোনেজ, স্টুপার, ভিজুয়াল লস, সিজার, ফোকাল নিউরোলজিক্যাল ডিফিসিট এবং কমা, কার্ডিয়াক ম্যানিফেস্টেশনের ভিতরে প্রমিনেন্ট এপিক্যাল ইম্পালস যেহেতু হাই ব্লাড প্রেশার থাকবে, কার্ডিয়াক এনলার্জমেন্ট থাকবে, কনজেস্টিভ হার্ট ফেইলিওর থাকতে পারবে যেহেতু তার হার্ট ফেইলিওর যদি থাকে, গ্যালোপ রিদম থাকবে এবং ইনভেরিয়েবলি অ্যারিথমিয়াও থাকতে পারে। এটা একটাও থাকতে পারে, ইন কম্বিনেশন আদার থাকতে পারে। রেনাল ফাংশন ডিটোরিয়েট করতে পারে, অ্যাজিওটোমিয়া, প্রোটিনিউরিয়া, ওলিগিউরিয়া, হেমাচুরিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিম্পটমের মধ্যে নুশিয়া এবং ভমিটিং নন স্পেসিফিক সাইনগুলো থাকতে পারে। অতএব এইগুলো হলো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ হাইপারটেনসিভ এমার্জেন্সি। ইনভেস্টিগেশনে ইনভেরিয়েবলি ইসিজি,
এলবিএস শো করতে পারে, এক্সরেতে কার্ডিওমেগালি অথবা কার্ডিয়াক কনজেশন ফেইলিওর থাকলে ইন্ডিকেট করবে, রেনাল ফাংশন, প্রোটিনিউরিয়া, মাইক্রোস্কোপিক হেমোচুরিয়া থাকবে, অপথ্যালমোলজিক্যাল এক্সামিনেশন করলে এক্সুডেট হেমোরেজ এবং পেপিলিডিমা পাওয়া যাবে। এবং প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট যদি আমরা এই করি, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে খুব রেপিডলি আমাদের ব্লাড প্রেশার কমাতে হবে না, যদি শুধুমাত্র কম্পেলিং ইন্ডিকেশন না থাকে, তবে কন্ট্রোল ওয়েতে আমাদের একটা ব্লাড প্রেশার কমাই নিয়ে আসতে হবে। কারণ আমরা জানি যে খুব বেশি ব্লাড প্রেশার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা অটো রেগুলেশনের মাধ্যমে ব্লাড প্রেশারটা মেনটেন হয়। বিশেষ করে সেরিব্রাল মানে ব্লাড প্রেশারের জন্য আমরা অনেক ক্ষেত্রে ভুল করি যে খুব বেশি ব্লাড প্রেশার দেখলে তাড়াতাড়ি ব্লাড প্রেশারটা কমাই দেওয়ার চেষ্টা করি, স্পেসিফিক ইন্ডিকেশন ছাড়া তাড়াতাড়ি ব্লাড প্রেশার কমানোর নাই। যেমন একটা মানে কন্ডিশন যদি ধরি আমরা, বোথ মানে হাইপারটেনসিভ এন্ড নর্মোটেনসিভ ইন্ডিভিজুয়াল, in both hypertensive and normotensive individuals, cerebral blood flow is effectively auto-regulated, enabling the brain to maintain a constant blood flow despite the changes in the perfusion pressure. Pressure বাড়ুক অথবা কমুক, যেটাই হোক না কেন, ব্লাড প্রেশার সেরিব্রাল পারফিউশন একটা অটো রেগুলেশনের মাধ্যমে মেনটেন হয়। হঠাৎ করে যদি ব্লাড প্রেশার বাড়ে সেক্ষেত্রেও তারা অটো রেগুলেশন আছে, কমে গেলেও রেগুলেশন আছে। হঠাৎ করে যদি ব্লাড প্রেশার বাড়ে সেই ক্ষেত্রে যদি আমরা হঠাৎ করে ব্লাড প্রেশার কমাই দেই, তাহলে এই যে সেরিব্রাল হাইপোপারফিউশনের যে সিমটমটা ডেভেলপ করবে, সে নর্মাল পেশেন্টের চেয়ে হাইপারটেনসিভ পেশেন্টের খুব বেশি প্রেশার থাকা সত্ত্বেও তার হাইপোটেনসিভ বা হাইপোপারফিউশন সিমটম ডেভেলপ করবে। এই জন্য যে সিবিডিতে আমরা আগের বারে দেখছি যে স্ট্রোক হওয়ার পরে আমরা 3 দিনের ভিতরে ব্লাড প্রেশার কমাই নেই, যদি না তার ব্লাড প্রেশার 220 উপরে সিস্টোলিক থাকছে, অথবা তার যদি মানে আইবি বা টেনেক্টেপ্লেস বা রেটিক্টেপ্লেস অথবা টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর দেওয়ার প্রয়োজন না হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে আর তার ব্লাড প্রেশার কমাই নেই। যদি টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে তার ব্লাড প্রেশার 185 বা 105 পর্যন্ত আমরা নিয়ে আসছিলাম, অথবা নতুবা এই অবস্থায় তার ব্লাড প্রেশার মেনটেন করতেছিলাম। So the caution should be used in reduction of the blood pressure in the settings of initial BP goal to protect against the risk of cerebral hypoperfusion. So treatment must be directed at the emergency department or the intensive care unit with rapid acting controllable medication, continued monitoring to assist the reduction of the arterial blood pressure until stable or the immediate threat to the organ is dealt with. তার মানে ততক্ষণ পর্যন্ত আমাদের তার চিকিৎসাটা ইন্টেন্সিভলি মনিটর করতে হবে যতক্ষণ পর্যন্ত তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল না হয়, অথবা মানে যে টার্গেট অর্গানের উপরে থ্রেট যেটা আছে, মনে করেন হার্ট ফেইলিওর অথবা পালমোনারি ইডিমা অথবা সেরিব্রাল স্ট্রোক, এই থ্রেট গুলো যতক্ষণ পর্যন্ত না কমে ততক্ষণ পর্যন্ত আমাদের কন্ট্রোলটাতে ব্লাড প্রেশার কমায় নিয়ে আসতে হবে। এবং যখন একবার ব্লাড প্রেশার কমে আসবে তখন তাকে ওরাল মেডিকেশন দিয়ে 2 থেকে 3টা ড্রাগের দিয়ে তাদের কন্ট্রোল করতে হবে এবং ফলো আপ তার নিশ্চিত করতে হবে। So ড্রাগের ভিতরে আমরা আগেও বলছিলাম সোডিয়াম নাইট্রোক্লোরাইড is the drug of choice for most hypertensive emergency because it has an immediate onset of action and can be titrated quickly and accurately, and its duration of action is very quick, within 1 to 2 minutes. Second drug is labetalol. It's a common among easily available, and we use it infrequently. It is the first line agent for hypertensive emergency, and in most onset of action is 5 to 10 minutes, and the duration of action is 3 to 6 hours. Labetalol should be used safely in most patients, but caution should be exercised because it is a beta blocker. So when the condition is beta blocker, it's contraindicated. In that situation, you will have to caution regarding its use. It include bradycardia and congestive heart failure, bronchospasm. তার মানে bronchospasm যদি থাকে, failure যদি থাকে এবং bradycardia থাকে, হার্ট ব্লক থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি labetalol ইউজটা বন্ধ রাখবেন অথবা cautiously ইউজ করবেন।
ইন্ট্রাভেনাস নাইট্রোগ্লিসারাইন মানে আরেকটা অপশন, যেটা ক্ষেত্রে মানে ইজিলি আমরা দিতে পারি, এবং এই ড্রাগটা যদি মায়োকার্ডিয়াল ইসকেমিয়া থাকে এবং হার্ট ফেইলিওর থাকে এবং হাইপারটেনশন থাকে, তাহলে এটা চমৎকার ড্রাগ, এবং খুব লো ডোজ দিয়ে শুরু করা যায়, টাইট্রেট করা যায়, একদম মানে সেফটি মার্জিন খুব বেশি থাকে এবং সিভিয়ারলি টাইট্রেট করা যায়। কিন্তু একটাই মানে সমস্যা, যেটা হতেছে এটা দেওয়ার পরে যদি আপনি টাইট্রেট না করতে পারেন, মানে ব্লাড প্রেশার যদি 15 মিনিটস ইন্টারভেলে আপনি মনিটর না করেন, তাহলে হঠাৎ করে দেখবেন আপনার পেশেন্ট হাইপারটেনশন হয়ে গেছে। একবার দেখলেন হাইপারটেনশন আছে, আপনি নাইট্রেট শুরু করে দিয়ে বসে রাখলেন, মনিটর করলেন না, হঠাৎ করে দেখলেন পেশেন্ট শক হয়ে গেছে, আবার ডোপামিন ডোকুটামিন আইনোট্রপিক লাগাইতে হতে পারে। সেই জন্য মানে খুব কন্ট্রোল ওয়েতে ড্রাগ দিতে হবে এবং মনিটর করে ড্রাগ দিতে হবে, যখন যেরকম প্রয়োজন সেরকম ড্রাগের টাইট্রেশন দরকার। ইন্ট্রাভেনাস ফুরোসেমাইড দেওয়া যাবে একইভাবে যদি লুপ ডায়াবেটিস, এটা যদি মানে ভলিউম কনজেশনের এভিডেন্স থাকে, তাহলে অথবা একুট পালমোনারি এডিমা থাকে, সেই ক্ষেত্রে ফুরোসেমাইড ইজ দি অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ অফ চয়েস। এবং এটার ডিউরেশন অফ অ্যাকশন খুব শর্ট, সেই জন্য সেকেন্ড টাইম অন্য ধরনের ড্রাগ এর ক্ষেত্রে ইউজ করতে হবে। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে আমরা বলছি যে ওরাল কিছু ড্রাগ আছে, ক্যাপটোপ্রিল, কুইনোজিন এবং ল্যাবেটালল খুব পপুলারলি ইউজ করা যায়। সরি ফর টেকনিক্যাল অ্যাবনর্মালিটিস, আমি বারবার দেখি যে আউট হয়ে যাই, সরি। তো আমি যদি সামারি করি হাইপারটেনশন, আর্জেন্সি এবং এমার্জেন্সি, তাহলে আমরা এইভাবে আসে যে in adults with hypertension emergency, both urgency and sorry, hypertension crisis, both urgency and emergency. In emergency, admission to the intensive care unit is recommended, and continuous monitoring of the blood pressure and target organ damage for the parenteral drug admission appropriate agents. And patients with compelling indications, as for example, the aortic dissection, severe eclampsia or preeclampsia, pheochromocytoma, এই তিনটা যদি কন্ডিশন থাকে, অ্যাওর্টিক ডিসেকশন, প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া এবং পিওক্রোমোসাইটোমা, তাহলে সেই ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে 120 মিলিমিটার অথবা তার চেয়েও নিচে, যদি অ্যাওর্টিক ডিসেকশন থাকে 120 মিলিমিটার মার্কারিতে নিয়ে আসতে হবে উইদিন ফার্স্ট আওয়ার। এই একটাই মাত্র কন্ডিশন, বা সরি এই তিনটাই মাত্র কন্ডিশন আছে যে ক্ষেত্রে ইমিডিয়েটলি ব্লাড প্রেশার কমায় নিয়ে আসতে হবে। আদারওয়াইজ ব্লাড প্রেশার কমাতে হবে যে 25% কমাতে হবে ফার্স্ট আওয়ারে, এবং পরবর্তী 2 থেকে 6 ঘন্টার মধ্যে ব্লাড প্রেশার এরকম একটা নন ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে আসতে হবে, যে 160/100 মতো নিয়ে আসতে হবে। পরবর্তীতে 2 থেকে 3 দিনের ভিতরে অথবা 1 থেকে 2 দিনের ভিতরে ব্লাড প্রেশারকে নরমাল করে নিয়ে আসতে হবে। যদি আমরা এটা একটা মানে ফ্লো চার্টের মাধ্যমে দেখি, তাহলে আমরা প্রথম দেখতে চাইবো যে ব্লাড প্রেশার আমার কত আছে, 180 এবং 120 বা তার উপরে ব্লাড প্রেশার আছে। এই ক্ষেত্রে আমি দেখবো যে আমার টার্গেট অর্গান ড্যামেজ যদি এরকম থাকে, তাহলে আমার ডায়াগনোসিস হলো হাইপারটেনশন ক্রাইসিস। হাইপারটেনশন ক্রাইসিস থাকলে আমি দেখবো যে আমার মানে টার্গেট অর্গান ড্যামেজ আছে কি নাই। এইদিকে দেখি যে আমার কোনো টার্গেট অর্গান ড্যামেজ নাই, অতএব এটা হাইপারটেনশন আর্জেন্সি, এটা হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নাই। সেই ক্ষেত্রে হাসপাতালে ভর্তি না হলে এই পেশেন্টকে আমরা ওরাল মেডিকেশন দিয়ে চিকিৎসা করতে পারি। আর এক ক্ষেত্রে যদি হাইপারটেনশন আর্জেন্সি থাকে, তার মানে হচ্ছে টার্গেট অর্গান ড্যামেজ আছে, ব্লাড প্রেশার আছে, বেশি আছে, যে মানে 180/110 এর উপরে ব্লাড প্রেশার আছে, এবং অনেক ক্ষেত্রে 220/120 এর উপরে ব্লাড প্রেশার যদি থাকে, টার্গেট অর্গান ড্যামেজ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে তার ম্যানেজমেন্ট আমরা করব। এই ক্ষেত্রে আমরা পেশেন্টকে সিসিইউতে ভর্তি করব, এবং সিসিইউতে ভর্তি করার পরে কমপ্লেইনিং ইন্ডিকেশন 3টা জিনিস খুঁজবো: অ্যাওর্টিক ডিসেকশন, সিভিয়ার এক্লাম্পসিয়া, প্রি-এক্লাম্পসিয়া এবং প্রিকোসাইমোটোমা। এই 3টা কন্ডিশন খুঁজবো। যদি এই 3টা কন্ডিশন থাকে, তাহলে ইমিডিয়েট 1 ঘন্টার মধ্যে তার ব্লাড প্রেশার কমায় নিয়ে আসতে হবে। আর যদি এই 3টা কন্ডিশন না থাকে, তাহলে প্রথম ঘন্টায় 25% সিস্টোলিক ব্লাড প্রেশার কমাতে হবে। এরপরে মানে পরবর্তী 2 থেকে 6 ঘন্টার ভিতরে তার একটা ব্লাড প্রেশারকে একটা নন ক্রিটিক্যাল স্টেজে নিয়ে আসতে হবে। তার মানে হলে 160/100 মিলিমিটার মার্কারের মধ্যে নিয়ে আসতে হবে। এর পরবর্তীতে 1 থেকে 2 দিনের মধ্যে তার ব্লাড প্রেশার, যেটা আমাদের ডেজায়ার টার্গেট, সেইভাবে নিয়ে আসতে হবে। এটাই হলো হাইপারটেনশন মানে ক্রাইসিস এর ম্যানেজমেন্টের মানে ফর্মুলা।
বা ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি, নতুন স্ট্র্যাটেজি এটা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির মানে ইন্ডিকেশন হিসাবে এটা দেওয়া আছে। এটা আমার 5th ইয়ার স্টুডেন্ট যারা আছেন তাদের বইতে এভাবে দেওয়া নাই। তো এভাবে যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এটা সবচেয়ে সুন্দর হয় এবং সুবিধা হয় যে মানে বোঝার জন্য এই একটা চার্টই যথেষ্ট আপনার হাইপারটেনশন ক্রাইসিসটাকে ডিল করার জন্য। মানে ডিমেনশিয়া এবং যদি কগনিটিভ ডিক্লাইন থাকে এই সমস্ত ক্ষেত্রে ইন পেশেন্টস অ্যাডাল্টস উইথ হাইপারটেনশন ব্লাড প্রেশার লোয়ারিং ইজ রিজনেবল টু প্রিভেন্ট কগনিটিভ ডিক্লাইন এন্ড ডিমেনশিয়া। ব্লাড প্রেশার যদি কমানো যায় তাহলে ডিমেনশিয়াকে এবং কগনিটিভ মানে ডিক্লাইন মানে আছে সেটাকে কগনিটিভ ডিক্লাইন করা যায়, প্রিভেন্ট করা যায়। এখন মানে কিছু অপারেশনের ক্ষেত্রে মানে প্রি অপারেটিভ, ইন্টার অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ ক্ষেত্রে ব্লাড প্রেশার যদি বাড়ে তাহলে কি করবেন। পোস্ট অপারেটিভ এর ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার বাড়ে তাহলে সেই ক্ষেত্রে নাইট্রোগ্লিসারিন এবং নাইট্রোগ্লিসারিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। আমরা আগে যেভাবে বলছি সেই ক্ষেত্রে আপনি নাইট্রোগ্লিসারিন এবং নাইট্রোক্লোসাইড, সোডিয়াম নাইট্রোক্লোসাইড দিতে পারবেন এবং টাইট্রেট করতে পারবেন। এবং যদি প্রি অপারেটিভলি যদি থাকে কোনো পেশেন্ট যদি বিটা ব্লকারের উপরে থাকে তাহলে তার বিটা ব্লকারটা দয়া করে আপনারা বন্ধ করবেন না এবং বিটা ব্লকারটা কন্টিনিউ করবেন। আর যদি কোনো পেশেন্টের ইলেকটিভ সার্জারি মানে থাকে তাহলে মানে যে মেডিকেশন গুলা সে পাচ্ছে সেই মেডিকেশন গুলো তার কন্টিনিউ করা উচিত। বিটা ব্লকার ডিসকন্টিনিউ করবেন না, যে সমস্ত ওষুধগুলো পাচ্ছে কন্টিনিউ করবেন। এবং যদি ডিসকন্টিনিউ করতে চান সেক্ষেত্রে আপনার এসি ইনহিবিটর অথবা এআরবি কে আপনি প্রি অপারেটিভলি ডিসকন্টিনিউ করতে পারবেন। এবং যদি ব্লাড প্রেশার খুব বেশি থাকে, যে সিস্টোলিক ব্লাড প্রেশার 180 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 110 এর উপরে যদি থাকে বা তার উপরে যদি থাকে তাহলে সার্জারিকে ডিফার করবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ব্লাড প্রেশারের অপারেশনের কথা শোনার পরে রোগীর ব্লাড প্রেশার খুব বেড়ে যায় এবং সেক্ষেত্রে যদি 180 এর উপরে না হয়, 110 এর উপরে না হয় তাহলে আপনি এটা কন্টিনিউ করতে পারেন। কিন্তু যদি এর বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে বাদ দেওয়া খুব যৌক্তিক। এবং যে সমস্ত পেশেন্ট সার্জারি হচ্ছে তার মানে অ্যাব্রাপ্ট ডিসকন্টিনিউশন করবেন না আপনি বিটা ব্লকার অথবা ক্লোনোডিন। এটা হঠাৎ করেই মানে প্রি অপারেটিভলি ডিসকন্টিনিউ করবেন না, আগেও বলছি। এবং বিটা ব্লকার শুরুও করবেন না। তা বিটা ব্লকার শুরুও করবেন না আগের দিন অপারেশনের এবং ডিসকন্টিনিউ করবেন না। আর যদি ইন্টার অপারেটিভ প্রেশার যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্যারেন্টাল যে ড্রাগ আছে সেই ড্রাগ দিয়ে আমাদের কন্ট্রোল করতে হবে, আইদার নাইট্রোক্লোসাইড অথবা আইবিন জিটিএম। এটা এই আমাদের মানে স্পেশাল কতগুলা কন্ডিশন, হাইপারটেনশন ক্রাইসিস, মেলিগন্যান্ট হাইপারটেনশন এবং এক্সিলারেটেড হাইপারটেনশন, হাইপারটেনশন আর্জেন্সি ক্রাইসিস, এগুলো বর্ণনা করার পরে আমরা আসলে দেখতে চাই যে কিভাবে হাইপারটেনশন কন্ট্রোলটা ইমপ্রুভ করা যায়। ইমপ্রুভ করার জন্য আসলে আমরা শুধুমাত্র ঔষধ লিখে দিলেই যথেষ্ট না। ঔষধ লিখে দেওয়ার পরে সেই ঔষধটা ঠিক মতো খাইতে পারতেছে কিনা, ওষুধটা ঠিক মতো দিচ্ছেন কিনা সেটার জন্য দেখে। যদি অনেকগুলো ওষুধ দিয়ে দিই, 2টা বা 3টা ট্রিপলটা যে ওষুধ দেয় তাহলে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্ভব না। সেই জন্য ওয়ান্স ডেইলি ডোজ যদি সম্ভব হয় সেটা দিলে অ্যাডারেন্সটা খুব ভালো থাকে। এবং মাল্টিপল ওষুধ না দিয়ে যদি সিঙ্গেল পিল কম্বিনেশন দেওয়া যায়, একাধিক ঔষধ যদি সিঙ্গেল পিলে দেওয়া যায় এটা ভালো, অনেক ক্ষেত্রে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে, সেই জন্য তার অ্যাডারেন্সটা এই ক্ষেত্রে ভালো থাকে। আরেকটা হলো যে আমরা কখনোই আসলে রোগীকে ঔষধ মানে প্রেসক্রাইব করে দিয়ে তার ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের উপরে জোর দিয়ে থাকি, কিন্তু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অথবা লাইফস্টাইল রিকমেন্ডেশনের উপরে তার আদৌ আমরা জোর দেই না। যেমন তার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, টোবাকো স্মোকিং, ওয়েট লস, তারপরে হলো সোডিয়াম মানে ইনটেক কমানো এবং কনজাম্পশন অফ হেলদি ডায়েট, এ সম্পর্কে আসলে আমরা বলি না। এই সম্পর্কে যদি আমরা মানে না বলি তাহলে অনেক ক্ষেত্রেই তার প্রেশার কন্ট্রোলটা একটু প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। তো যদি আমরা একসাথে বোথ ফার্মাকোলজিক্যাল এবং নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের উপরে জোর দিতে পারি তাহলে তার প্রেশারটা কন্ট্রোল হওয়াটা ঠিক থাকে। এবং আজকে যেমন আমরা করোনার বৈশ্বিক মহামারীর কারণে এই জুম ক্লাস নিচ্ছি অথবা এই যে করোনা মানে ইন্টারনেটের
ক্লাসের যুগ যে প্রচলন শুরু হয়েছে, সেরকম ভাবে যে টেলিমেডিসিনের মাধ্যমে বা টেলিহেলথ স্ট্র্যাটেজির মাধ্যমে রোগী কিন্তু আপনার সাথে তার ব্লাড প্রেশার কেমন আছে, কিভাবে আছে এটা জানে আপনার চেম্বারে না এসেও তার কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করা সম্ভব বা কন্ট্রোল করতে পারে। এই সম্পর্কেও আগে থেকেও এটা ছিল, আগে প্রচলিত ছিল না। এখন জুম মানে করোনার জন্য জুম খুব পপুলার, অতএব টেলিমেডিসিন পপুলার হবে, রোগী বাড়িতে বসে আপনাকে ব্লাড প্রেশারের জানান দিতে পারবে। কিভাবে প্ল্যান করব কেয়ার ফর হাইপারটেনশনের, যে ফাইনাল কি ভাবে কেয়ার আছে, ডিটেইল একটা ক্লিয়ার রোগীকে একটা প্ল্যান দিতে হবে এবং কারেন্টলি অ্যাভেলেবল এবং এভিডেন্স বেসড যে ড্রাগস আছে, যে ড্রাগগুলো ফার্স্ট লাইন ড্রাগ, যে ড্রাগগুলো দিলে মর্টালিটি মরবিডিটি কমে এবং ইফেক্টিভ উইদাউট এনি সাইড ইফেক্ট, সেই সমস্ত ড্রাগগুলো তাকে প্রেসক্রাইব করতে হবে এবং রোগীকে বলতে হবে যে তার ট্রিটমেন্ট গোলটা কত সেটা তাকে বলতে হবে এবং এনকারেজ করতে হবে যে ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ কোমরবিড কন্ডিশনস, যে তার ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া এবং ওবেসিটি, এই সমস্ত যে মানে কোমরবিড কন্ডিশন গুলো আছে সেগুলো হাইপারটেনশনের সাথে সাথে তার ট্রিটমেন্ট মানে করতে হবে এবং সাথে সাথে তার ফলো আপে থাকতে হবে। ফলো আপ খুব এসেনশিয়াল। আমি তো ঔষধ খাচ্ছি তো খাচ্ছি, কি ঔষধ খাচ্ছি, কতটুকু আমার প্রেশার আছে আমি জানি না। এইটা মানে আমাদের এনশিওর করতে হবে যে আমার ঔষধ খাওয়ার পরে আমার ব্লাড প্রেশারটা আসলে কন্ট্রোলে আছে কিনা, সেটার জন্য কন্ট্রোলে থাকার জন্য ঔষধপত্র অ্যাডারেন্স থাকবে এবং কন্ট্রোল করার জন্য গাইডলাইন মেডিকেটেড যে মেডিকেল থেরাপি আছে, যা তার মানে হলো ডায়ুরেটিক্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এসি ইনহিবিটর, এআরবি, ফার্স্ট লাইন ড্রাগ, এগুলো তাকে প্রেসক্রাইব করতে হবে। সেকেন্ড লাইন ড্রাগ প্রেসক্রাইব করার আগে অবশ্যই ফার্স্ট লাইন ড্রাগ দিয়ে তাকে চেষ্টা করতে হবে। সো আমরা শেষের দিকে আসছি। আমরা যদি সামারির এটা চিন্তা করি তাহলে আমরা অ্যাজ এ হোল একটা হাইপারটেনশন কিভাবে আমরা সামারি করতে পারি, যত কথা বলছি আমি, যত কিছু করছি সবকিছু যদি আমরা সামারি করতে যাই তাহলে আমরা এখানে এই এতগুলো কথার ভিতরে আমরা এটা সামারি করতে পারি। প্রথমে হলো যে একুরেটলি আমরা যে ব্লাড প্রেশারটা আছে, অফিস ব্লাড প্রেশারটা, সেটা একুরেটলি আমরা মেজার করব। মোর দেন 2 ইকুয়েশনসে, মোর দেন 2 সেটিংসে আমরা ব্লাড প্রেশারটা একুরেট ভাবে মেজার করব এবং মেজার করার পরে তাকে আমরা লেভেল করব যে পেশেন্ট স্টেজ 1 এ হাইপারটেনশন, স্টেজ 2 না এলিভেটেড হাইপারটেনশন না নরমাল হাইপারটেনশন। একই সাথে আমরা ডিটেক্ট করতে চাই তার হোয়াইট কোট হাইপারটেনশন আছে কিনা, মাস্ট হাইপারটেনশন। কেউ প্রশ্ন করছেন যে হোয়াইট কোট হাইপারটেনশন আমি কিভাবে ডিটেক্ট করব। হোয়াইট কোট হাইপারটেনশন আমার চেম্বারে যখন উনি আসবেন তখন ওনার দেখা যাবে যে ওনার ব্লাড প্রেশার বেশি এবং উনি বাড়িতে যখন যাবে তখন দেখা যাবে যে না ওনার ব্লাড প্রেশার নাই। সেই ক্ষেত্রে যে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং অথবা হোম ব্লাড প্রেশার মনিটরিং দিয়ে যদি দেখি যে আমার চেম্বারে আসছে ব্লাড প্রেশার 130 বা 80-র উপরে আছে এবং আমার চেম্বার থেকে বাইরে চলে গেছে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার এবং হোম ব্লাড প্রেশার মনিটরিং এ দেখি যে না তার ব্লাড প্রেশার 130/80-র নিচে আছে। যদি আমার চেম্বারে 130/80-র উপরে এবং হোম এবং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং 130/80-র নিচে আছে, তাহলে ডেফিনেটলি এটা হোয়াইট কোট হাইপারটেনশন। তার রিভার্সটা হলো মানে মাস্ট হাইপারটেনশন। আমার চেম্বারে যদি আসে তাহলে দেখা যায় 130/80 বেশি এবং বাড়িতে দেখা গেল যে মানে ওখানে দেখা গেল সরি আমার চেম্বারে যখন আসছে তখন দেখা যাবে যে হাইপারটেনশন না 130/80-র নিচে, বাড়িতে গেলে হাইপারটেনশন মানে বেশি, সেই ক্ষেত্রে হলো 130/80-র উপরে। সো হোয়াইট কোট হাইপারটেনশন অফিস টাইমে চেম্বারে ব্লাড প্রেশার বেশি, বাড়িতে কম। মাস্ট হাইপারটেনশন অফিস টাইমে হাইপারটেনশন বেশি এবং বাড়িতে, অফিস টাইমে হাইপারটেনশন কম এবং বাড়িতে বেশি, জাস্ট রিভার্স হোয়াইট কোট হাইপারটেনশনের। নেক্সট ইভ্যালুয়েট করতে হবে সেকেন্ডারি হাইপারটেনশনের যে ইভ্যালুয়েশন করা যায় কিনা এবং আইডেন্টিফাই দ্য টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা। এরপরে লাইফস্টাইল ইন্টারভেনশন, পেশেন্টের যে স্টেজেই থাকুক না কেন, স্টেজ 1, স্টেজ 2 অথবা ইলেভেটেড ব্লাড প্রেশার, সব স্টেজেই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন দরকার। তার মানে সিগারেট স্মোকিং তার ইভেন ইনহিবিট করতে হবে, আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে, সল্ট ইনটেক কম করতে হবে, জাঙ্ক ফুড কমাতে হবে, এক্সেসিভ ফ্যাটি ফুড কমায়া ফ্রেশ ভেজিটেবলস এই ধরনের ফুড গুলো বেশি করতে হবে এবং বিএমআই কে তার ডেজায়ার্ড লেভেলে নিয়ে আসতে হবে।
এরপরে তার মানে গোলস সম্পর্কে তাকে জানাতে হবে যে আপনার ট্রিটমেন্ট গোল কত। তাই ইনভেরিয়েবলি সমস্ত ক্ষেত্রে ট্রিটমেন্ট গোল 130/80 বা তার নিচে হবে। যদি সেক্ষেত্রে সে মানে 65 এর উপরে হয় তাহলে সেই ক্ষেত্রে অথবা 80 বছরের উপরে হয় তার সিস্টোলিক ব্লাড প্রেশার কিছুটা বেশি থাকলে চলবে। অথবা তার যদি মানে সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশনের জন্য যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তার ব্লাড প্রেশার 140/90 থাকবে। আদারওয়াইজ সমস্ত ক্ষেত্রে ব্লাড প্রেশার আমি 130/80 বা তার নিচে গোলটা আমি ঠিক করে দেব। নেক্সট আমরা এসসিবিডি রিস্ক স্কোর যদি দেখি যে কোমরবিডিস কন্ডিশন নাই তখন এসসিবিডি রিস্ক স্কোর দিয়ে আমরা তার হাই রিস্ক স্কোর আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা সেই জন্য আমরা তার নিশ্চিত নিরূপণ করব। এবং ট্রিটমেন্ট অপশন তার ঠিক করব অ্যাকর্ডিং টু কোমরবিডস কন্ডিশন, যেমন ডায়াবেটিস আমি বলছি আগের ক্ষেত্রে ডায়াবেটিস আছে কিনা, কিডনি ডিজিজ আছে কিনা, সিকেডি এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এবং স্ট্রোক আছে কিনা। এরপরে এজ, রেস, সেক্স এবং স্পেশাল সার্কামস্ট্যান্সেস যেগুলো আমরা আগের দিন আলোচনা করছি সেই সমস্ত জিনিসগুলো কনসিডার করে আইনে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ফার্মাকোথেরাপির প্ল্যান করব। তো সবকিছু প্ল্যান করার পরে কিন্তু ঘুরে ফিরে আমাদের ওই এক কথাই আসবে, আইদার ডায়ুরেটিক্স, এসি ইনহিবিটর, এআরবি অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে আমরা শুরু করতে পারবো, যদি না আমাদের স্পেশালি ইন্ডিকেটেড থাকে। যদি এই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে না আমাদের স্ট্রোক, হার্ট অ্যাটাক আছে, মানে ক্রনিক করোনারি সিনড্রোম আছে, সেক্ষেত্রে আমরা বিটা ব্লকারকে যোগ করব। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট ফলো আপ 28 দিন পর পর আসবে ফলো আপ করার জন্য, এবং একটা টিম বেস অ্যাপ্রোচ থাকবে। অনেক হাসপাতালই আছে যে ব্লাড প্রেশার দেখার জন্য একটা স্পেশাল নার্স এবং অনেক প্যারামেডিক্স আছে, এরা ব্লাড প্রেশার দেখে ঔষধপত্র ওরা ওখান থেকে ঠিক করে দেয়। এরকম যদি টিম বেসড অ্যাপ্রোচ থাকে সব খুব ভালো হয়। টেলিমেডিসিন থাকলে আরো ভালো, বাড়িতে বসে রোগী আপনার সাথে যোগাযোগ করতে পারবে অথবা আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করে ব্লাড প্রেশার ঠিক করতে পারবে। এবং নন অ্যাডারিয়েন্স মানে নন অ্যাডারেন্স যদি থাকে সেই ক্ষেত্রেও সেটা মানে বলতে পারা যাবে যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না হয় তাহলে ওষুধপত্র ঠিক মতো খায় কিনা, মাল্টিপল ওষুধ আছে কিনা, পলিপিলের জায়গায় সিঙ্গেল পিল আছে কিনা সেই সময়, এবং পরবর্তীতে আবার তার হোয়াইট কোট হাইপারটেনশন এবং মাস্ট হাইপারটেনশন আছে কিনা সেইগুলো দেখে এবং অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স ম্যানেজমেন্ট যদি নেওয়া যায় তাহলে এটা হবে। এটি আসলে হাইপারটেনশনের মূল মন্ত্র, যে হাইপারটেনশন মানে চিকিৎসার যদি মানে আমরা যদি শেষ করতে চাই তাহলে যে যদি একটা স্লাইড দিয়ে যদি আমরা হাইপারটেনশন শেষ করতে চাই বা আমরা যদি মনে রাখতে চাই যে হাইপারটেনশন কিভাবে আমরা ট্রিট করব, তাহলে এইটাই হলো সামারি স্লাইড, এইটাই হলো সামারি। এইটা যদি আমরা মনে রাখি, এটা যদি আমরা মানে করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমাদের হাইপারটেনশন সম্পর্কে ব্যাপক আলাপ আলোচনার সার্থকতা এখানে থাকবে। Summary of threshold and goals of pharmacological therapy of and care of hypertension. আমি গতকাল ক্লাসে আলাপ করছিলাম, তারপর আমি আজকে যেহেতু ফাইনাল ক্লাস সেজন্য আমি আবার একটু আলাপ করতে চাই যে সমস্ত ক্ষেত্রেই যদি গোল বা ট্রিটমেন্ট আমি দেখি 130/80 বা তার নিচে, এই ক্ষেত্রে দেখেন 130/80 বা তার নিচে সমস্ত গোলগুলো আমার এখানে আছে। যে যেভাবেই হোক না কেন আমার ব্লাড প্রেশার 130/180 নিচে আমার এখানে থাকতে হবে। শুধুমাত্র যদি কোনো ক্লিনিক্যাল মানে জেনারেল পপুলেশনে কোনো ধরনের স্পেশাল কোমরবিডিস কন্ডিশন নাই, সেক্ষেত্রে এসসিবিডি রিস্ক স্কোর যদি 10% এর কম থাকে সেই ক্ষেত্রে আমি ব্লাড প্রেশার থ্রেশহোল্ডটা একটু বেশি থাকতে পারবে, তার মানে 140/90 এর সমান সমান যদি না হয় তাহলে আমি ড্রাগ ট্রিটমেন্ট শুরু করতে নাও পারি। 140/90 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ব্লাড মানে ট্রিটমেন্ট ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট শুরু করতে হবে। এটা জেনারেল পপুলেশনে যদি এসসিবিডি রিস্ক কম থাকে, তার মানে হচ্ছে ইয়াং একটা পেশেন্ট তার ব্লাড প্রেশার যদি থাকে এবং তার ডায়াবেটিস, হাইপারটেনশন, সিকেডি, সিবিডি অথবা কোলেস্টেরল, ফ্যামিলি হিস্ট্রি এই কিছুই যদি না থাকে সেই সমস্ত ক্ষেত্রে 140/90 এর সমান যদি হয় তাহলে আমরা ড্রাগ ট্রিটমেন্ট শুরু করব, আদারওয়াইজ না। আর এই সমস্ত ক্ষেত্রে যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, তারপরে ক্রনিক কিডনি ডিজিজ আপনার ট্রান্সপ্লান্টেশন, হার্ট ফেলিওর, ক্রনিক স্টেবল হার্ট ডিজিজ এবং স্ট্রোক প্রিভেনশন, পেরিফেরাল
লেকুনার স্ট্রোক অথবা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ সমস্ত ক্ষেত্রেই থ্রেশহোল্ড এবং টার্গেট একই রকম। যদি থ্রেশহোল্ড 130/80 উপরে ওঠে চিকিৎসা শুরু করতে হবে, এবং যদি টার্গেট গোল নিয়ে আসতে হবে 130/80 নিচে। শুধুমাত্র সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশনের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার পরে যদি কোনো পেশেন্টের ব্লাড প্রেশার 140/90 সমান বা তার উপরে না থাকে, তাহলে তার ট্রিটমেন্ট করা শুরু করার দরকার নাই। এবং এই 140/90 কেবল যদি ব্লাড প্রেশার থাকে, তার ব্লাড প্রেশারটাই কমাই নিয়ে আসতে হবে 130/80-তে। এইখানটাই হলো সামান্য একটু পরিবর্তন, নতুবা আপনাদের মনে রাখার জন্য প্রায় সবটাই সমান। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা টেক হোম মেসেজে আসতে চাই। টেক হোম মেসেজের আগে আসলে খুব বেশি প্রশ্ন মানে আসে নাই। দুইটা প্রশ্ন আসছে, আমরা এটা অ্যান্সার করছি। একটা আসছে হলো আমার কিভাবে আমি হোয়াইট কোট হাইপারটেনশন ট্রিটমেন্ট করব। সেটা হতেছে আমরা ডাক্তারের চেম্বারে ব্লাড প্রেশার বেশি থাকবে, বাড়িতে ব্লাড প্রেশার কম থাকবে। এটা বাড়িতে হোম মানে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটর যদি করতে পারি, তাহলে আমরা এটা ডিটেক্ট করতে পারি। ডাক্তারের চেম্বারে ব্লাড প্রেশার 130/80 বেশি, বাড়িতে হোম ব্লাড প্রেশার মনিটরিং এ 130/80 কম। এটাই হলো হোয়াইট কোট হাইপারটেনশন। সো লাস্টলি আমরা টেক হোম মেসেজের ভিতরে আমরা কি করতেছি, এত কিছু পড়াশোনার পরে আমরা জানতে চাই যে মানে যেহেতু আমরা জানি ইটস এ কিউরেবল ডিজিজ না, ইট ইজ নট এ কিউরেবল ডিজিজ। তো ট্রিটমেন্ট মানে শুড ইনক্লুড বোথ ফার্মাকোলজিক্যাল এন্ড নন ফার্মাকোলজিক্যাল অপশন, দুইটাই থাকবে। and treatment can reduce the morbidity and mortality. এটা বিভিন্ন ট্রায়ালে প্রমাণিত যে শুধুমাত্র ট্রিটমেন্ট করতে যদি পারি, তা আমরা মর্টালিটি মরবিডিটি কমাতে পারবো। one should know his or her digit. আমাদের প্রত্যেকের আসলে আমাদের ডিজিটটা জানা উচিত। আমাদের ব্লাড প্রেশার কত আছে, আমার সুগার কত আছে, আমাদের কোলেস্টেরল কত আছে, আমার ওয়েট কত আছে, বিএমআই কত আছে, এবং অ্যাকর্ডিংলি যদি আমরা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করে যদি আমরা এটা মেনটেন করি, তাহলে আমাদের যদি পরবর্তীতে কার্ডিওভাস্কুলার রিস্ক হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং আরেকটা জিনিস হলো যে আমরা শুধুমাত্র ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট দিয়েই ক্ষান্ত হলে চলবে না, ফলো আপটা খুব এসেনশিয়াল ফলো আপ থ্রু আউট হিজ লাইফ। আমি একবার ওষুধ শুরু করলাম, যদি ব্লাড প্রেশার কমে যায়, আস্তে আস্তে আমার গ্র্যাজুয়ালি ব্লাড প্রেশার কমাই নিয়ে আসতে হবে। কারণ নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, স্টেজ 1 হাইপারটেনশনে যদি আমরা নিয়ে আসতে পারি, এবং তার যদি অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্ক যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে গ্র্যাজুয়ালি ড্রাগ আমরা মানে পর্যায়ক্রমে বন্ধ করে করে আমরা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা থাকতে পারবো। তো আমি আজকে এখানে শেষ করতে চাই। আমি দীর্ঘ 3টা ক্লাসে আপনাদের হাইপারটেনশন নিয়ে আলাপ আলোচনা করছি। আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমাকে ইনবক্সে আমাকে করতে পারবেন। আমি আমার ইমেইল অ্যাড্রেস থাকে, যদি আপনারা কেউ চান যে না আপনি যে স্লাইড গুলো আপনি পড়াইছেন আমাদের সেই স্লাইড গুলো দিয়ে দিবেন, আমাকে ইমেল দিলে আমি সবাইকে ইমেইলে আমি আমার এই স্লাইড গুলো আমি দিয়ে দিতে পারবো। আমার এই স্লাইড নিয়ে কোনো ধরনের কুক্ষিগত করার কোনো চাই, কারণ আজকে যে সমস্ত আপনাকে পড়ানো হলো, পরবর্তীতে 1 বছর বা 2 বছর পরে এই সমস্ত সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। আর আমি মনে করি নলেজ ডিসেমিনেশন করা যত করতে পারবেন ততই ভালো। আপনি আপনার যত ফলোয়ার আছে সবাইকে আপনি যদি এই মেসেজ গুলো দিতে পারেন, ম্যানেজমেন্ট হাইপারটেনশন শুধু না, সমস্ত ম্যানেজমেন্টই যদি দিতে পারেন, তাহলে সবকিছুই ভালো থাকবে। পরিশেষে আপনাদেরকে সবাইকে আবারও রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন।